প্রত্যেক জায়গায় আজকে হেডলাইন, কেন এমন হলো। আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, আমরাও ভেবেছি কেন এমন হলো। কি হ্যাঁ ঠিক ধরেছেন, আমি ওই ব্যাপার নিয়ে কথা বলছি। লোকসভা ইলেকশনের রেজাল্ট কেন এমন হলো বিভিন্ন ব্যাখ্যা হয়েছে। অমুক ভোটটা ওখানে সুইং করেছে, ওই ভোটটা ওদিকে গেছে, ওই ভোটাররা ইনাকে ভোট দেননি, ওইখানে ওইটা সাবতেজ হয়েছে, ওখানে চিটিং হয়েছে, ওখানে ছাপ্পা ভোট হয়েছে। এগুলো আমরা মানতে পারি না। কারণ আমরা যারা শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোলজি হিসেবেই দেখি, ব্যবসা নয়, তারা বিশ্বাস করি এবং বারবার বলেওছি ডেস্টিনেশন ইজ ফিক্স, অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু স্থির এবং সেটা আগে থেকে নির্দিষ্ট হয়ে রয়েছে এবং সেই ভাগ্যকে বয়ে নিয়ে বেড়ানোটাই এই জীবনের উদ্দেশ্য। কেন এরকম হলো? এর আগেও আমি আমার মোদি গদি ধরে রাখতে পারবে কিনা একটা পর্বে আলোচনা করেছিলাম। সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে ধরে রাখতে পারবেন। ওনার 5-এর দশা চলছে, অর্থাৎ অপোনেন্ট ওনার থেকে গেন করবে, তা সত্ত্বেও উনি গদি ধরে রাখতে পারবেন, কারণ একাদশের সাথে যুক্ত আছে। কিন্তু এটাও বলেছিলাম যে মার্জিন অনেক কমে যাবে, যতই যাই হোক না কেন মার্জিন অনেকটা কমবে এবং স্ট্রাগল করতে হবে। এবং যেহেতু মঙ্গলের মহাদশা চলছে, বল প্রয়োগ করে বা প্রেসার ক্রিয়েট করে বা যে কোনো উপায় একটা সিচুয়েশান এমন আসবে যেখানে কিছু বল বা প্রেসার, মানি পাওয়ার হতে পারে বা যে কোনো জিনিস ইউজ করে তারপর তিনি গদি ধরে রাখতে পারবেন এবং গদি যে ধরে রাখতে পারবেন এটা নিশ্চিত। উল্টো দিকে অপোনেন্টের যে লিডার হতে চলেছেন, তিনি কেনই বা রেজাল্ট এত ভালো করলেন, গত 10 বছরের চেয়ে এবছর কেন ভালো রেজাল্ট করলেন? তো ব্যাক টু ব্যাক দুটোই আমি পাশাপাশি রেখে আজকে ডিসকাস করব। দিলে আপনারা বুঝতে পারবেন যে আমি যে বলি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ আপনারা যে যার ভাগ্য দেখছেন, পড়ে নিচ্ছেন আমার অমুক রাশি হয়ে কোনো দিন কোনো কিছু মিলবে না, আপনাকে লগ্ন দেখতেই হবে। তো লগ্ন থেকেও আমার এই লগ্ন ভাগ্যটা এখন কেমন যাচ্ছে মিলবে না। মেলাতে গেলে আপনাকে দেখতে হবে দশা, অর্থাৎ আপনার মহাদশা কী চলছে, অন্তর্দশা কী চলছে, তারা কি রেজাল্ট আপনার জন্য নিয়ে বসে রয়েছে। যে রেজাল্ট নির্দিষ্ট আছে সেই রেজাল্টই আপনাকে পেতে হবে। আজকে সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ ডিসকাস করব। আপনারা দেখতে থাকুন এবং খেয়াল করুন যে দশা মানুষের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং ভাগ্য কতটা সুইং করতে পারে বা চেঞ্জ করতে পারে। সুতরাং আগামী দিনে যাতে আপনারা দশাকে ভালোভাবে জানতে পারেন, আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আপনাদেরও উচিত দশা কি চলছে জেনে নেওয়া, মহাদশা কি চলছে জেনে নেওয়া, তাদের ফল কিভাবে দেবে, সমস্ত রকম ব্যাখ্যা হবে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যেটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা হলো যে কেন হলো ভোটের রেজাল্ট এমন, কেন সমস্ত মিডিয়া, সমস্ত নিউজ চ্যানেল, সমস্ত বড় বড় অ্যাস্ট্রোলজাররা তাবড় যাদের ডেট পাওয়া যায় না, সময় পাওয়া যায় না, একজনকে দেখার জন্য হাজার হাজার টাকা নেন। এই ধরনের বিখ্যাত প্রখ্যাত সব অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশন করেছে। কেউ কেউ তো সংখ্যা বেঁধে দিয়েছেন 422। মানে ভেবে দেখুন কত বড় দৃঢ়তা। 423ও হবে না, 421 হবে না। আর এইটা যখন আপনার সামনে আমার সামনে চলে আসে তখন আমরা ভাবি, আরে বাবা, সাক্ষাৎ ভগবানকে দেখছি। কী ধরনের প্রেডিকশন করার ক্ষমতা! অথচ কোন বেসিসে এরা প্রেডিকশন করে, কি দেখে প্রেডিকশন করে, কেনই বা এরা এত এদের কাছে লোকে যায় আমি বুঝি না। কিন্তু বুঝি, একটা জিনিস বুঝি, সেটা হলো প্রত্যেকে ভাগ্য নিয়ে পৃথিবীতে এসছে। আমি, আপনি, আমরা সবাই ভাগ্যের দাস। যেটা আমি বারবার বলি যে ডেস্টিনেশন ইজ ফিক্স, অর্থাৎ আপনি, আমি, আমরা সবাই ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছি। সাথে কর্ম করার ক্ষমতাটুকু আছে, কারণ কি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় বা সাপোর্টিং যেসব হাত পা ইত্যাদি সব রয়েছে, এদের দ্বারা আমরা কর্ম করতে পারি। সৎকর্ম, সুকর্ম যদি করি তার ফল ভালো হবে। কিন্তু ভাগ্যের বাইরে আমরা কেউ যেতে পারবো না। সেটা আরও একবার প্রমাণ হলো এইবারের লোকসভা ইলেকশনে। একবার প্রমাণ হয়েছিল যখন অটল বিহারী বাজপেয়ী হেরেছিলেন, তখন ঠিক এই ধরনের প্রেডিকশন হয়েছিল
যে উনি হারছেন না। কিন্তু সেই সময়টা আমি কিন্তু নবিশ, সবে শিখছি বা কিছুটা শিখেছিলাম। তখন আমরা কিন্তু বলেছিলাম যে কি হয়তো বিজেপির তো ঠিকুজি নেই বা নির্দিষ্ট কোনো পার্টির তো ঠিকুজি হাতে থাকে না, কিন্তু ব্যক্তির ঠিকুজি আমাদের কাছে থাকে, পাওয়া যায়, বিভিন্ন গুগল টুগলে পাওয়া যায়। সেখানে যদি তথ্য সঠিক থাকে, সব তথ্য যে সঠিক হবে কোনো গ্যারান্টি নেই, তথ্য যদি সঠিক থাকে তাহলে সেখান থেকে আমরা পাই। এবং তখন আমরা এই কারণে বলছি যে আমাদের যে বন্ধু গোষ্ঠী আছে বা আমাদের যে ডিসকাস করি আমরা একসাথে, আমরা বলেছিলাম যে অটল বিহারীজি আর থাকবেন না, মানে উনি আর এই পোস্টে থাকবেন না। কারণ কি, ওনার যে দশা অন্তর্দশা বা প্রত্যুত্তরদশা চলছে, এই পোস্টে থাকার জন্য ওনার আর সময় নেই, ওনাকে নামতে হবে। এবং সারা ভারতবর্ষকে অবাক করে দিয়ে ঠিক ওটাই হয়েছিল। আর আজকের দিনে আমিও প্রেডিকশন করেছিলাম যে ইনি ফাইট করতে হবে। এবারে যতটা ভাবছেন ততটা ইজি ব্যাপার নয়, কারণ কি অপোনেন্ট অনেক বেশি স্ট্রং হয়ে এবারে সামনে আসবে আগের থেকে। তো সেটাই হয়েছে। আর মজার ব্যাপার, আপনাদের একটা কথা বলি, দুজনেরই কিন্তু একই মহাদশা চলছে, মঙ্গল। অর্থাৎ রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী দুজনেরই মঙ্গলের দশা চলছে। কিন্তু ওই মঙ্গলের দশা চলছে তাহলে আপনার এইটা হতে পারে না। মঙ্গলের দশা কি ফল দেবে, দুজনের ক্ষেত্রে ফল কিন্তু আলাদা আলাদা হলো। দুজনেরই সেলফ ডেভেলপমেন্ট হয়েছে। নরেন্দ্র মোদী তার জায়গা ধরে রাখতে পেরেছেন, হয়তো নিচে নামেননি। আবার রাহুল গান্ধী গত 10 বছরের থেকে অনেক ভালো রেজাল্ট করেছেন। ভালো রেজাল্ট কেন হলো, নর্মালি আমি দু একটা কথা বলে নিই, তারপর আমি চার্টে যাব। সেটা হলো 2, 6, 11 বা 8, 11, এই জায়গাগুলো আমাদের যে কোনো জয়ের ক্ষেত্রে খুব জরুরি। দশম স্থান রেপুটেশনের জন্য জরুরি। তাহলে 2, 6, 10, 11 এগুলো খুব আমাদের জরুরি জায়গা। এইবারে এর উল্টোটা কি হবে, অর্থাৎ আমি যখন জিতবো না, হারবো বা আমাকে লোকসান সহ্য করতে হবে, সেগুলোকে ঠিক অপোনেন্ট, অর্থাৎ আমার অপোনেন্ট যদি সপ্তম স্থানের ব্যক্তি হন, পৃথিবীতে সবাই সপ্তম, আমার সপ্তমে বসে রয়েছে, আমার শত্রুরা আমার সপ্তমে বসছে, আমার মিত্ররা, আমার ওয়াইফ, আমার বিজনেস সব সপ্তমে বসে রয়েছে, অর্থাৎ মুখোমুখি। সেক্ষেত্রে কী হয়, 5, 12 যদি হয় অপোনেন্টের 6, 11 হচ্ছে, 4 যদি হয় অপোনেন্টের 10th হচ্ছে। তাহলে এই কানেকশানগুলো যদি চলে আসে, অর্থাৎ 5, 12, 4, 4, 5, 12, তাহলে অপোনেন্ট গেন করবে। অর্থাৎ অপোনেন্ট গেন করুক নাই করুক, আমি লোকসান তো করবো কনফার্ম। আর ঠিক সেটাই ঘটেছে, মোদির ক্ষেত্রে 5, 12 যথেষ্ট প্রভাব বিস্তার করেছে, কিন্তু যেহেতু 10 এবং 11-এর সাথে টাচ হওয়ার জন্য এবং 12-এর কানেকশানের সাথে সাথে প্রথম ভাবের কানেকশানের জন্য উনি এই রেজাল্টটা পেয়েছেন, টিকে গেছেন। উল্টো দিকে রাহুল গান্ধী কিন্তু 6-এর সাথে যুক্ত, দশমের সাথে যুক্ত হয়েছে দশা। সুতরাং এই সময়টা তিনি গেন করবেন। প্রত্যাশিত ফল ওনার নাও হতে পারে, কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট করবেন। কারণ প্রত্যাশিত হতো তখনই যদি 11 স্ট্রংলি সিগনিফাই করতো এবং দশম ভাব ভাইব্রেট করতো খুব ভালোভাবে, তাহলে প্রত্যাশিত ফল হতোই। তো হলো না, দুজনের ওনাকে বিরোধী আসরে বসে থাকতে হবে, আর ইনি রাজ্য চালাবেন। তো আপনারা দেখুন, আমি চার্ট নিয়ে আপনাদের সামনে একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি। এই যে এটা হলো মিস্টার নরেন্দ্র মোদীর জন্ম সময়। দেখুন 17/9/1950, একদম বাম দিকে মাঝখানে লেখা আছে টাইম 11টা 1 মিনিট 8 AM 8 সেকেন্ড, প্লেস মেহসানা, গুজরাট, ইন্ডিয়া। এবারে এনার রাশিচক্রটা এখানে রয়েছে পুরোটা। এনার কি বৃশ্চিক লগ্ন এবং রাশিও বৃশ্চিক, অর্থাৎ লগ্ন যা রাশিও তা একই ঘরে পড়েছে। ফলে প্রেডিকশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুবিধা হয়ে যায়, কেউ কনফিউশন হয় না। মানে ইনি রাশিফল দেখলেও লগ্নফল দেখবেন, লগ্নফল দেখলেও রাশিফল দেখবেন। তো এইখানে যে দেখা যাচ্ছে না, এই যে কাটা দাগটা লং, আমি আগের আলোচনা করেছিলাম, এটা হলো লগ্ন। আবার এখানে চন্দ্রও বসে রয়েছে 8 ডিগ্রিতে, তার মানে এনার লগ্ন এবং রাশি দুটো সেম। এইবারে আমরা দেখব এখানে যে এনার এখন দশা চলছে কি। এই যে দেখুন, এখানে শনির দশা রয়েছে, এখানে দেখুন মঙ্গলের দশা, শনির অন্তর্দশা। মঙ্গলের দশা
শনির অন্তর্দশা, ওটা ভাঙলে আমরা পেয়েছি যে প্রত্যন্তরে রয়েছে মার্কারির দশা এবং সুষমান্তরে রয়েছে বৃহস্পতির দশা। এবারে এই দশাপতির সিগনিফিকেশানগুলো দেখুন। মঙ্গলের দশা, এই যে আমি যে এটা দেখাচ্ছি, এই যে মঙ্গলের দশা, এইখানে মঙ্গলের দশাতে সিগনিফিকেশানটা দেখুন, চতুর্থ, দ্বাদশ, 2, 5, 1, 6, 10, এই হলো সিগনিফিকেটার। এখানে পরিষ্কার লেখা রয়েছে ভেরি স্ট্রং সিগনিফিকেটারকে, স্ট্রং সিগনিফিকেটার হলো এ, অর্থাৎ 1 নম্বর লাইনে যেটা আছে মঙ্গলের 1 নম্বর লাইনে কে আছে, 4 হলো স্ট্রং সিগনিফিকেটার। 4 হলো অপোনেন্টের 10, অর্থাৎ অপোনেন্ট তার নিজস্ব পজিশনে বহাল থাকবে এবং তার নেম ফেম রেপুটেশন এগুলো সব বজায় থাকবে, তার মানে অপোনেন্টকে স্ট্রং করলেন। দ্বাদশ, তারপর দেখুন এই যে দ্বাদশ, সেকেন্ড পাওয়ারফুল সিগনিফিকেটারকে দ্বাদশ, অর্থাৎ দ্বাদশকে ইনি কিছু লোকসান অবশ্যই করবেন, এনাকে কিছু হারাতে হবে। ঠিক তারপর রয়েছে দেখুন 2, 5 মানে অপোনেন্টের একাদশ, অর্থাৎ অপোনেন্ট ইনি হারাবেন, অপোনেন্ট কিছু গেন করবে, এটা 100% এখানে রয়েছে, সিগনিফিকেশান রয়েছে। কিন্তু যেহেতু দেখুন তারপরের সিগনিফিকেশানে আছে দেখুন এই যে ষষ্ঠ, 1, 6, 10, এইটা আবার ইনার পজিটিভিটি, অর্থাৎ 1, 6, 10 সিগনিফিকেশানে থাকার জন্য ইনি ওটা সম্পূর্ণরূপে হারাবেন না, খানিকটা হারাবেন, কিন্তু দশম ভাব যুক্ত হয়ে যাওয়ার জন্য ইনি কিন্তু নিজের স্ট্যাটাস বা যে পজিশন সেটা কিন্তু রক্ষা করতে পারবেন। এবং এটাই হলো মূল কথা, যেটা আমরা বারবার বলেছি যে দশাপতি প্রাইম মিনিস্টার আমাদের জীবনে। তো দশাপতি তার যে তার যে সিগনিফিকেশন রয়েছে, অর্থাৎ যে ঘরের মানে ফল দেবে তিনি অঙ্গীকারবদ্ধ, সেই ফলই কিন্তু নরেন্দ্র মোদীর জীবনে ঘটে চলেছে, কোনো ভুল নেই। এবারে যদি আমরা অন্তর্দশার দিকে যাই, শনি হলো অন্তর্দশা, শনিতে চলে আসুন। এই যে শনি হলো অন্তর্দশা, অর্থাৎ দশাপতি বলে দিয়েছে আমি এই ফল দেবো, কিন্তু তাকে কাজ করতে হবে অন্তর্দশাপতি দিয়ে। এবারে অন্তর্দশাপতি 10, 4, 3, 5, 1, 6, 9, 10, 10, 10, 3, 4, অর্থাৎ সবচেয়ে স্ট্রং সিগনিফিকেটর হলো 10, অর্থাৎ ইনি যে পজিশনে ছিলেন সেখান থেকে কোনো মতেই এনাকে নাড়ানো যাবে না, সুতরাং উনি সেই জায়গায় থাকবেন। তাহলে দশাপতি এবং অন্তর্দশাপতি, দশাপতি বললো যে কিছু লোকসান করবে এবং করলেন, অন্তর্দশাপতি যে ছিলেন সে বললেন না, পজিশনে ওনাকে রাখতে হবে, এবং সেইটাই ঘটলো এবং সেইটা সম্পূর্ণভাবে সত্যি হলো। আপনাকে আমি আমার ক্লিপিংসটাও দেখিয়ে দেবো, যেটা আমি বলেছিলাম সেটাও একটু দেখে নিন। এরপরে আসবো আমি রাহুল গান্ধীর ঠিকুজি নিয়ে। এই যে দেখছেন এটা হলো রাহুল গান্ধীর ছক, অর্থাৎ ঠিকুজি জন্মকুষ্ঠী। ডেট অফ বার্থ নিচে লেখা আছে বড় বড় করে দেখুন, ডেট অফ বার্থ 8/6/1970, অর্থাৎ জুনের 18 তারিখ 1970 সাল। তারপর দেখুন টাইম 9:52 PM, আর প্লেস হলো জম্মু কাশ্মীর, পরিষ্কারভাবে লেখা আছে। এইবারে আপনি জন্মকুষ্ঠীটা দেখুন, মকর লগ্ন দেখুন, মকরের কাছে মকর, এটা দেখতে পাচ্ছেন, এটা এই যে কাটা দাগ আছে, এটা হলো মকর লগ্ন। এইবারে রাশি কোথায়, রাশি দেখার জন্য কি দেখব, চন্দ্রকে দেখব। চন্দ্র কোথায় আছে, চন্দ্র আছে এখানে, অর্থাৎ বৃশ্চিকে, অর্থাৎ মিস্টার নরেন্দ্র মোদীরও রাশি কিন্তু বৃশ্চিক, আর রাহুল গান্ধীরও কিন্তু রাশি বৃশ্চিক, অর্থাৎ বেশ গাঁটে কপাটে আর কি, দুজন ওই জায়গায় একদম সম, কিন্তু মকর লগ্ন। এইবারে মকর লগ্নে আমরা এখানে সোজাসুজি চলে আসবো যে দশা কী চলছে। দশা চলছে মঙ্গলের, অন্তর্দশা রাহুর, প্রত্যন্ত দশা শুক্রের এবং সুষমান্ত দশা কেতুর। এইবারে আমরা এই মঙ্গল কী ফল দেবে, আমরা সোজাসুজি ডান দিকের কলমে চোখ দেব। মঙ্গল এখানে দেখুন ফল দিচ্ছে 1, 6, 4, 11, অর্থাৎ যেটা বলেছিলাম যে যখনই 1, 6, 4, 11 অর্থাৎ 6-11 যখন কানেকশান হবে, এই যে 6 আর 11, 6-11 যখনই কানেকশান আসবে তখনই কিন্তু খুব ভালো ফল পাবে, অর্থাৎ অপোনেন্টের থেকে অনেক উইনিং কম্বিনেশন তৈরি হবে। কিন্তু ইনার ক্ষেত্রে মোদির মতোই
চতুর্থ ভাব যুক্ত, অর্থাৎ দুজন দুজনের পথ উন্নতি করার জন্য ব্যতিব্যস্ত। ফলে দুজনে যে যার পজিশন থেকে কিন্তু কেউ সরতে পারলো না, প্রত্যেকেই যে যার পজিশনে থাকলো, কিন্তু 6-11-এর কানেকশানের জন্য নিজের স্তর অনেকটা উন্নত করতে পেরেছেন। এটা হলো দশার ফল। সিমিলারলি আপনারা যদি আমরা দেখি যে অন্তর্দশা কী দিচ্ছে, অন্তর্দশা রাহু। রাহু এখানে কী ফল দেবে বলছে 1-7, অর্থাৎ এখানেও দেখুন সমবন্টন, 7 মানে অপোনেন্ট, 1 মানে আমি, অর্থাৎ যে পজিশনে ছিল সেই পজিশনের কোনো হেরফের ঘটলো না, একই রকম থাকলো। আবার প্রত্যন্ত দশা শুক্র, এই যে শুক্র এখানে রয়েছে, শুক্র, এই শুক্রকে যদি দেখি, এখানে শুক্রের ফল দেবে 3-6, 3-6, 1-2, 5-10, 6-10। যদিও প্রখরভাবে 3-3-র সাথে যুক্ত, 6-এর সাথে যুক্ত, 1-2 সাথে 2-6 মানে এখানে একটা, অর্থাৎ আর্থিকভাবে বা স্ট্যাটাসগতভাবে যেহেতু দশম ভাবও আছে, অর্থাৎ 6-2-10, নিজের গেন হয়তো আশা পূরণ হলো না, কিন্তু অন্যের গেন যে সম্পূর্ণভাবে ফুলফিল হবে না, এটা কিন্তু এখানে পরিষ্কার। ফলে আমরা যে রেজাল্টটা দেখেছি এটা কিন্তু তার বাইরে কিছু নয়। অর্থাৎ যে যাই বলুক না কেন, মানুষ যে তার দশার ফল বা দশা অনুসারে সে তার ফল পেতে থাকবে, এবং সেই দশা যা বলবে সেই অনুসারেই তাকে চলতে হবে। তো সেই জন্য আমি বলি না যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। আমি বলি না, এটা সকলেই বলে, এটা সকলেই বলে। অ্যাস্ট্রোলজির একটা বড় ফর্মুলা যে দশাপতি যেটা বলবে সেটাই কিন্তু ফল হবে। দুটো চার্ট পাশাপাশি রেখে ব্যাখ্যা করলাম, আশা করি আপনাদের বুঝতে সুবিধে হয়েছে। ভ্রান্ত জ্যোতিষ ক্যালকুলেশন ছাড়া যেসব মহারথীরা যে প্রেডিকশন করেছেন, তার থেকে বাস্তব প্রেডিকশন হয়তো গ্ল্যামারহীন হয়, কিন্তু অনেক বেশি উপযোগী হয়। দেখলেন তো, অর্থাৎ দুই ব্যক্তি দশা একই চলছে, তবু দুজনের ভাগ্য আলাদা আলাদা। দশাপতি যে যে ঘরগুলোকে সিগনিফাই করে রেখেছে, অর্থাৎ আপনি বার্থ চার্ট, আপনাদের যে বার্থ চার্ট রয়েছে সেই বার্থ চার্টে দশা যে যে ঘরগুলোকে অকুপাই করে রেখেছে, এবং দশাপতির যে নিজের ঘর এবং দশাপতি যে নক্ষত্রে অবস্থান করছে তার যে ঘরগুলো, এই সব মিলিয়ে আপনাকে ফল দেবে। আর সেই ফল আপনাকে ওই দশা, এন্টায়ার দশা যতদিন চলতে থাকবে আপনাকে পেতে হবে, আপনাকে আমাকে সবাইকেই পেতে হবে। তো এর পরের অনুষ্ঠান আমরা করব, আশা করি সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। দেখা হবে আবার খুব শীঘ্র। নমস্কার, ভালো থাকবেন।